কৈশোর জীবনে যেখানে অন্যান্য ছেলেমেয়েরা স্কুলে যায়, খেলাধুলা করে, সেখানে একজন 19 বছরের ছেলে ছোট থেকেই আশেপাশে অপরাধ জগতের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে দেখতে বড় হয় আর হয়ে ওঠে একজন ধূর্ত অপরাধী। মাত্র 19 বছর বয়সে সে যে কোনো মানুষকে অনায়াসে মেরে ফেলতে দুবার ভাবে না, আর এজন্যই একদিন তার ঠিকানা হয় কারাগার। তার অপরাধের সীমা এতটাই পেরিয়ে যায় যে শেষমেশ তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। কিন্তু সেই একই জেলখানায় থাকা একজন বাবা কিছুতেই তার ছেলের এই নির্মম পরিণতি দেখতে পারে না, আর নিজের ছেলেকে বাঁচানোর জন্য দিয়ে দেয় তার জীবনের বলিদান। শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে যায় নিজের ছেলেকে বাঁচাতে। সত্যিই কি বাবা হয়ে সে পারবে নিজের ছেলেকে অপরাধমুক্ত করতে, নাকি একজন অপরাধ জগতের লিডার নিজের ছেলেকেও বানিয়ে তুলবে একজন ভয়ানক অপরাধী? এমনই একটা সত্য ঘটনার উপর নির্মিত আজকের কাহিনী। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি স্টার্ট আপ। মুভি শুরুতে দেখা যায় ইরিক নামের 19 বছর বয়সী একটি ছেলেকে, যাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ভয়ঙ্কর অপরাধীর মতো তাকে উলঙ্গ করে তার তল্লাশি চলে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জুভেনাইল সেলে, অর্থাৎ যেখানে কৈশোরকালীন অপরাধীদেরকে রাখা হয়। ইরিক তার ঘরে যাওয়ার পর তার প্রয়োজনীয় জিনিস থেকে ব্রাশ নিয়ে লাইটের সাহায্যে সেটিকে পুড়িয়ে এক পাশে স্ক্রুড্রাইভার তৈরি করে এবং অন্য পাশে ব্লেড লাগিয়ে অস্ত্র তৈরি করে, আর সেটাকে লুকিয়ে রাখে ঘরের লাইটের ফ্রেমের ভিতর। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার মধ্যে কতখানি অপরাধীর মানসিকতা রয়েছে। আর ইরিকের মধ্যেও এই জেলে বন্দি থাকা নিয়ে তার কোনো অসুবিধা বা অস্বস্তিও নেই। উল্টে সে জেলে অন্যান্য কয়েদিদের সাথে ঠিক প্রতিবেশীর মতো আচরণ করে। কিন্তু দল বেঁধে অন্যান্য কয়েদিদের সাথে খাবার নিতে গিয়ে সেখানে থাকা জ্যাগো নামক একজনের সাথে তার তর্কাতর্কি হয়ে যায় খাবারের পরিমাণ নিয়ে। এ সময় ইরিকের ব্যবহারে স্পষ্ট বোঝা যায় তার মধ্যে প্রচুর ঔদ্ধত্য রয়েছে। এর পরের দিন দেখা যায় সকালে যখন কয়েদিরা হাঁটাহাঁটি করছে, তখন একজন কয়েদি সবার নজর এড়িয়ে জ্যাগোর হাতে কিছু একটা আদান প্রদান করে, আর অন্যদিকে একজন লোককে দেখা যায় ইরিকের সাথে কথা বলতে। এক কথায় লোকটা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজের ভুলের জন্য আজকে এই পরিস্থিতিতে একজন অপরাধীর মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ইরিক ওই লোকটার কথায় কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে সেখান থেকে চলে যায়, কারণ ওই লোকটা ছিল ইরিকের বাবা নেভিল। সেও সেখানে অনেক আগে থেকে সাজা ভোগ করছে, তবে বাবা হয়ে সে চায় না তার ছেলেও এমন জীবনযাপন করুক। এদিকে ইরিক নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে থাকার মুহূর্তে হঠাৎ অন্য একজন কয়েদি আসা মাত্রই সে অকারণে তাকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। ইরিক তাকে এমনভাবেই মারে যে ছেলেটা মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তাই সে নিজেই ছেলেটাকে পুলিশ কর্মীদের কাছে নিয়ে যায় এবং জানায় অ্যাক্সিডেন্টের ফলে এমন হয়েছে। ইরিক ইচ্ছা করে কিছু করেনি, কিন্তু তারপরেও পুলিশ তার কোনো কথায় বিশ্বাস না করলে সে দৌড়ে নিজের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে অদ্ভুতভাবে নিজের গায়ে তেল ঢালতে শুরু করে। আর এরপর নিজের খাট থেকে দুটো রড খুলে নেয়। এক কথায় সে এমন প্রস্তুতি নিয়ে নেয় যাতে কেউ তাকে ধরতে না পারে। পুলিশ কর্মীরা বাইরে থেকে এসব দেখেই দরজা খুলে তার গায়ে বালি ছিটিয়ে দেয় এবং সম্পূর্ণ প্রস্তুতির সাথে দুজন পুলিশ তাকে ধরতে যায়। তবে ইরিক তাদের মেরে একজন পুলিশের গলায় অস্ত্র ধরে হুমকি দিয়ে ওখানে থাকা বাকি পুলিশ কর্মীদের তার জন্য একটা হেলিকপ্টার এবং কিছু মুখরোচক খাবার এনে দিতে বলে। বোঝো ব্যাপার, জেলের মধ্যে বাবুর আবার মুখরোচক খাবার, শুধু খাবার নয়, তার সাথে একটা হেলিকপ্টারেরও প্রয়োজন। বয়স কম তো, তাই বোঝেও হয়তো কম। তো যাই হোক, আর পুলিশকে বলে সে ইচ্ছা করে কাউকে মারতে চায়নি। আর পুলিশ কর্মীরাও তার এই কথা শুনে খুব নম্রভাবে বিশ্বাস করে সবকিছুতে রাজি হলে সে আটকে রাখা পুলিশ কর্মীকে ছেড়ে দেয়। তারপরেই সিনিয়র পুলিশরা তাকে আটক করে, কিন্তু সে কিছুতেই শান্ত হয় না। উল্টে যথাসাধ্য চেষ্টা করে যায় তাদের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য। এমনকি উত্তেজনার বশে সে একজন পুলিশ কর্মীকে কামড়ে ধরে। আর এটা দেখে পুলিশ কর্মীরা ইরিককে মারার জন্য তেড়ে গেলে সেখানকার অন্য সেলের অলিভার নামের একজন তাদেরকে এমন করতে বাধা দেয় এবং পুলিশকে বোঝায় সে রাগের বশে ভুল করে ফেলেছে। আর এরপর অলিভার ইরিকের কাছে গিয়ে তাকে শান্তভাবে বোঝালে সে ওই পুলিশকর্মীকে ছেড়ে দেয়। আর এরপর পুলিশকর্মীরা অলিভারকে সঙ্গে নিয়ে তাকে অন্য একটা সেলে ট্রান্সফার করে। আর নতুন সেলে গিয়ে ইরিক পাগলের মতো হাসতে শুরু করে। তখন বাইরে থাকা সবার কথাবার্তা থেকে বোঝা যায় আসলে তার জীবনে কোনো একটা খারাপ ঘটনা বা অভিজ্ঞতা তাকে এমন করে দিয়েছে। এখন সে নিজের রাগ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু মন থেকে সে এখনও একটা 19 বছরের বাচ্চা ছেলে রয়ে গেছে। আর বর্তমানে অলিভারের মনে হয় এই সমস্যার জন্য তার মানসিক চিকিৎসা করা প্রয়োজন। আর এখানকার কর্মকর্তারা অনুমতি দিলে সেটা অলিভার ও তার দল করতে পারে। এখানে বলে রাখি,
অলিভার এবং তার টিম এখানে থাকা অনেক উগ্র স্বভাবের আসামিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তাদের থেরাপি দেয় এবং কাউন্সেলিং করে। এরপর জেলের কর্মকর্তাদের সাথে অলিভারের দীর্ঘ আলোচনার পর তারা বলে যে বর্তমানে ইরিক টিনেজের অন্তর্গত হলেও তার এই মানসিক সমস্যার জন্য তাকে প্রাপ্তবয়স্কদের সেলে ট্রান্সফার করা হবে। তারা ইরিককে তাদের আলোচনায় নিয়ে এসে জানায় তাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তাকে একটা তার পছন্দ মতো থাকার জায়গা এবং সুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হবে। এই বিষয়ে তাকে সাহায্য করবে অলিভার। তবে এরপরেও যদি সে এরকম দুর্ঘটনা ঘটায় বা রাগের বশে কারোর ক্ষতি করে ফেলে, তাহলে তার শাস্তি হবে চরম থেকে চরমতম। এসব শোনার পর ইরিক জানায় সে থেরাপি থেকে শুরু করে তার লাস্ট ওয়ার্নিং সম্পর্কে সবকিছু সে বুঝতে পেরেছে এবং সে চিকিৎসা বা থেরাপি নিতেও চায়, সুস্থ হতে চায়। তবে তার প্রশ্ন একটাই যে এভাবে সবাইকে থেরাপি দিয়ে সুস্থ করতে থাকলে সমস্ত পৃথিবীতে অপরাধ কমে যাবে, কিন্তু সবাই অপরাধী মানসিকতা ছেড়ে দিলে পুলিশ, বিচারক এদের চাকরি আর থাকবে না। আসলে সে তাদের এই প্রস্তাবে মজা নেয়, কিন্তু এরপরেও সেখানকার কর্মকর্তারা তাকে থেরাপি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এদিকে দেখা যায় তার বাবা যেহেতু এখানকার জেলের একজন পুরানো আসামি, তাই অপরাধ জগতের সাথে তার গভীর যোগাযোগ রয়েছে। এমনকি এখানে থাকা অনেক আসামিদের সে অনায়াসে নিয়ন্ত্রণ করে। তবে সে কখনোই চায় না তার ছেলে এই পথে নামুক, কিন্তু সে এটা বুঝতেই পারেনি যে তার এই অপরাধীর জীবনযাপন তার ছেলেকেও এই পথে নিয়ে গেছে। এমনকি ইরিকের মানসিক পরিস্থিতির এই পরিণতির জন্য কোনো না কোনো ক্ষেত্রে তার বাবাই দায়ী। এর জন্যই নেভিলের এক বন্ধু তাকে পরামর্শ দেয় নিজের ছেলেকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য তাকে সবটা নিয়ন্ত্রণ করতে হবে। আর এরপরেই নেভিল রাতের আধারে একজন পুলিশকর্মীর সাহায্য নিয়ে নিজের ছেলের সাথে দেখা করতে আসে এবং তাকে বোঝাতে শুরু করে যে ইরিক এখন জেলের যে কারাগারে রয়েছে সেখানে বিন্দুমাত্র পাগলামি করলে তোকে তারা হত্যা করবে এবং অনায়াসে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হবে। এখানে উপস্থিত কেউই তার উল্টোপাল্টা আচরণকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে না। তবে শুধুমাত্র ইরিক চাইলেই সে এখান থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে একটা সাধারণ মানুষের জীবনযাপন করতে পারবে। তার বাবার মতো যতদিন বেঁচে থাকবে তাকে কারাগারেই দিন কাটাতে হবে না। সেখানে তার ছেলে অল্প বয়সের জন্য তাকে ক্ষমা করে সহজেই বাইরে যেতে দেওয়া হবে। শুধু তার জন্য ইরিককে নিজের মাথা ঠান্ডা করে তাদের থেরাপি নিতে হবে এবং নিজের খারাপ দিকগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কিন্তু বাবা হিসাবে নিজের সমস্ত রকম সাধ্যমতো তাকে বোঝানোর চেষ্টা করার পর ইরিক তার বাবার কথার পাল্টা উত্তরে জানায় এই সমস্ত আচরণের সূত্রপাত হয়েছিল মাত্র তার 5 বছর বয়সে। আর এ কথা বলতে না বলতেই তার বাবা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইরিককে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার পুরনো সেলে। আর সেখানে গিয়ে ইরিক তার আহত বন্ধুকে একটা চকলেট দেয়। সে তার কাছে এভাবে পুরনো ভুলের জন্য ক্ষমা চায়। কিন্তু এরপর সেখানে থাকা অন্য একজন কয়েদিকে দেখা যায় সে খুব চেঁচামেচি করছে, কারণ ইরিক তার রুম থেকেই সমস্ত জিনিস উলটপালট করে ওই চকলেটটা নিয়ে এসেছিল। এরপর কথা মতো ইরিকের থেরাপি নেওয়ার সময় হলে তার বাবা নিজে এসে তাকে অলিভারদের কাছে নিয়ে যায়। এদিকে ইরিক থেরাপি নিতে বসে ধূমপান করতে শুরু করে, যেটা তাদের গ্রুপের নিয়মের ঊর্ধ্বে। আর নেভিল সেটা বাইরে থেকে দেখে ইরিকের উপর খুবই রেগে যায়। আর তার বাবা তাকে এভাবে রাগ দেখাতে সে একজন পুলিশকর্মীর ওপর তেড়ে ওঠে। এমনকি তার বাবার কাছে থাকা একটি পেন দিয়ে তাকে আক্রমণ করতে যায়। থেরাপির ক্লাস সেদিনের মতো বন্ধ হয়ে যায়। তারপর ইরিক তার রুমে একা থাকার সময় কিছু লোক মুখ ঢেকে তাকে আক্রমণ করে। তবে সৌভাগ্যবশত ওখানে থাকা 2-1 কয়েদি সেটাকে দেখে ইরিককে তাদের হাত থেকে রক্ষা করে। কিন্তু খুব স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য ইরিক আবারও তার রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই আক্রমণকারীদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে। তবে সে সময় সেখানে তাকে বাঁচাতে আসা কয়েদি ইরিককে শান্ত করে, কারণ সে বুঝতে পেরেছিল এই শয়তান লোকেরা চায় না একজন বাচ্চা ছেলে এখান থেকে অল্প সাজা পেয়ে সুস্থ জীবনে ফিরে যাক। এদিকে এই ঘটনার পর ইরিকের বাবা তার কাছে এসে তার উপর রাগারাগি করে, কারণ সে থেরাপি নেওয়ার বদলে সেখানে খারাপ আচরণ করে এসেছে। আর এরপর নেভিলকে দেখা যায় অ্যাশলে নামক একজন কয়েদির ঘরে এবং তার সাথে অ্যাশলের সম্পর্ক কিছুটা অস্বাভাবিক দেখা যায়। অন্যদিকে পরদিন সকালে অলিভার এরিকের কাছে এসে তাকে বুঝিয়ে আবারও তার সঙ্গে থেরাপি দিতে নিয়ে যায়। অলিভার তাকে সামনাসামনি বোঝায় এবং বলে যে অশান্তি ছেড়ে দিয়ে শান্তির পথে ফিরে যেতে, আর তার দলের সকলকে বলে এই বিষয়ে তাকে সাহায্য করতে। কিন্তু অলিভারের এসব কথা শোনার পর এই গ্রুপের একজন কয়েদি ইরিকের বাবা তুলে গালাগাল করে, আর এতে ইরিক আবারও উত্তেজিত হয়ে যায়। এরপর ওখানে থাকা বাকি লোকেদের মধ্যেও 2-1 কথায় ঝামেলা লেগে যায়। কিছুক্ষণ কথা কাটাকাটির পর তারা শান্ত হয় আর তাদের প্রথম থেরাপি কমপ্লিট হয়। ওদিকে জেলের অন্য এক জায়গায় আহত আক্রমণকারীকে দেখা যায়, যে সেদিন ইরিকের হাতে মার খেয়েছিল।
এদিকে থেরাপি নেওয়ার পর ইরিক প্রথমবারের মতো নিজের বাবার সেলে আসে এবং অ্যাশলের কাছে তার বাবার খোঁজ করে। এরপর তার বাবা সেখানে আসলে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে এতদিন তার বাবা তাকে শুধুমাত্র সব কাজের জন্য হুকুম দিয়ে গেছে, কখনো তার মনের কথা বোঝার চেষ্টা করেনি। কিন্তু তার ছেলের এসব কথায় নেভিল কোনো গুরুত্বই দেয় না, উল্টে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। তার মনে হয় ইরিক হয়তো কোনো ভয় বা হুমকির শিকার হয়েছে। আর বাবার এমন আচরণ দেখে ইরিক ওই মুহূর্তে সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। এদিকে দ্বিতীয় দিন থেরাপি নিতে গিয়ে কোনো ঝগড়াঝাটি ছাড়াই তারা শান্তভাবে নানান রকম টপিক নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করে। ইরিক স্বাভাবিক নিয়মে অন্যান্য কয়েদিদের মতো তাদের সাথে মিশে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করতে থাকে। ইরিক সবার সাথে শরীর চর্চা করে, কিন্তু এরপর ইরিক যখন স্নান করতে আসে তখনই ওই আক্রমণকারীদের মধ্যে একজন তার গলায় ব্লেড চেপে ধরে তাকে হত্যা করার জন্য। কিন্তু ইরিক বুদ্ধি করে জ্ঞান হারানোর ভান করে আর সে আক্রমণকারীকে ধোঁকা দেয় এবং তার হাত থেকে বাঁচার জন্য পা দিয়ে তার গলা চেপে ধরে। আর এরপর সেই আক্রমণকারীর থেকে কিছু একটা শুনে সে সরাসরি জাগোকে গিয়ে আক্রমণ করে, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম, এবং তাকে এসব কিছুর পেছনে থাকা আসল লোকের বিষয়ে জিজ্ঞেস করে। আর অবশেষে জাগো ভয় পেয়ে তাকে কিছু কথা বললে ইরিক বুঝে যায় আসলে লোকটা কে, এবং সেখান থেকে চলে যায় সোজা তার বাবার রুমে। আর সেখানে থাকা নেভিলের বন্ধুর উপর আক্রমণ করে। কিন্তু এ সময় তার বাবা তাকে থামিয়ে দেয় এবং তার বাবার বন্ধু ডেনিস জাগোকে ডেকে আবারও তাকে আসল লোকের নাম জিজ্ঞেস করে এবং সত্যিটা বলার জন্য চাপ দিতে থাকে। আর জাগো এতটাই ভয়ে গুটিসুটি হয়ে থাকে যে তার কোনো কিছু বলার নেই। তাই জাগোকে ওখান থেকে চলে যেতে বললে ডেনিস একা এরিকের সাথে কথা বলা শুরু করে। একজন পিতৃসুলভ গুরুজনের মতো ডেনিস তার ছেলের বয়সী এরিককে জীবনের আসল মূল্য বোঝানোর চেষ্টা করে এবং কিছু ছোট ছোট উপদেশ দিয়ে তাকে শান্ত করে তার ঘরে পাঠিয়ে দেয়। আর অলিভার তাকে সরাসরি জানায় তার ছেলে এরিক প্রচণ্ড মানসিক ট্রমা এবং অত্যাচারের শিকার। এইটুকু বয়সে তার মনের উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে। কিন্তু অলিভারের কাছে এসব কিছু শুনে নেভিলি কোনো কিছুতেই গুরুত্ব দেয় না, উল্টে সে অলিভারের উপর রাগ দেখিয়ে তাকে যা তা বলে চলে যায়। পরদিন শুরু হয় তৃতীয় কাউন্সেলিং বা থেরাপি। আর এবার থেরাপির সময় ইচ্ছা করে প্রথমে এরিককে প্রচণ্ড রাগিয়ে দেওয়া হয়, তাকে উত্তেজিত করা হয় এবং শেখানো হয় কিভাবে এই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। আর সৌভাগ্যবশত এরিক সবার সাথে সহযোগিতা করা কিছুক্ষণের মধ্যেই নিজের ভয়ঙ্কর রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত হয়ে যায়। এরপর ওই গ্রুপের একজনকে দেখা যায় সে এরিকের বাবার সাথে দেখা করে। এদিকে প্রতিবারের থেরাপিতে এরিক একটু একটু করে ভালো সাড়া দিতে শুরু করে। তাই চতুর্থ দিনের থেরাপিতে নেভিলিকেও ডাকা হয়, কিন্তু দেখা যায় নেভিলি ওখানে গিয়ে নিজের ইগো নিয়ে ওখানে কথা বলার জন্য বসতেও রাজি হয় না, বরং এটা বলতে শুরু করে যে তার ছেলে এরিকের দোষে তাকে এখানে এসে এসব কাজ করতে হচ্ছে। এ সময় এরিক নিজের মাথা ঠান্ডা রেখে তার বাবাকে চুপ করে বসতে বললেও তার বাবাই উল্টে এরিকের পুরানো মানসিক অবস্থার মতো আচরণ করতে শুরু করে। অকারণে উত্তেজিত হয়ে খুব বিচ্ছিরিভাবে রিয়াক্ট করতে শুরু করে। আর দেখা যায় তার বাবার এমন আচরণের পরেই এরিক অস্বাভাবিক হয়ে যায় এবং অকারণে ঝগড়া বাঁধিয়ে দেয়, এবং এই নিয়ে আরও অন্যান্য লোকেদের মধ্যেও ঝগড়া বাঁধতে দেখা যায়। এরিক এরপর নিজে শান্ত হয়ে অন্যদের বোঝানোর চেষ্টা করছে, উল্টে এসব ঝামেলা শুরু করার জন্য প্রথমবার তাকে ক্ষমা চাইতে শোনা যায়। কিন্তু এই থেরাপির ক্লাসে এসে তার বাবার জঘন্য আচরণের খবর জেলের কর্মকর্তাদের কাছে পৌঁছায় এবং তারা সেখানে চলে আসে এবং ভাবে অবশ্যই ইরিক আবারও কোনো জঘন্য কাজ করেছে। অলিভারও কিছুতেই তাদের বোঝাতে পারে না যে ইরিক সত্যি অন্যায় করেনি। এমনকি এরপরও পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন অলিভারকে আলাদা করে ইরিকের বিষয়ে কথা বলতে আসলে সে ওই পুলিশের গলা চেপে ধরে, কারণ সে জানে ইরিক কতটা বদলে গেছে। তবে একজন আসামি হিসাবে এর থেকে বেশি তার কিছু করার নেই। তারপর ওই পুলিশকে ছেড়ে নিজের দায়িত্ব তার হাতে সমর্পণ করে সেখান থেকে সে চলে যায়। এদিকে এরিকের সাথে আবারও তার বাবার দেখা হলে সে নিজের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা যেরকম ব্যবহার করছে তা মোটেও ঠিক নয়। ওই গ্রুপে ডেকে সকলে তাকে একটা সম্মান দিতে চেয়েছিল, তাকে ওই গ্রুপের একটা অংশ করতে চেয়েছিল, আর তার বাবা সবটা নষ্ট করে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে সে একজন দাগী আসামি। আর এসব শুনে নেভিলি নিজেকে সামলাতে না পেরে এরিককে চড় মারে। তারা দুজনে বেশ কিছুক্ষণ মারপিট করার পর নেভিলি সেখান থেকে চলে যায়। নিজের ছেলের ডাক পেছনে ফিরে সে একবারও শোনে না। এতে এরিক তার বাবার উপর আরো রেগে গেলে তার বাবার বন্ধু ডেনিস এরিককে বোঝাতে শুরু করে, কিন্তু তাতে এরিক আরো রেগে গিয়ে ডেনিসকে তুলে আছাড় মারে। আর এরপর আবারও তাদের বাবা ছেলের মারামারি শুরু হলে সেখানে পুলিশ এসে তাদের থামাতে বাধ্য হয় এবং কোনো রকম টেনে হিঁচড়ে তাদের দুজনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়। এবং এই সময় এরিকের বাবা নেভিলির ভয়ঙ্কর রাগ এবং আচরণ দেখে এটাই বোঝা যায় যে কেন তার ছেলে এই রকম মানসিক সমস্যার শিকার, কেন সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। আসলে এই সব কিছু সে তার বাবাকে দেখে শিখেছে, আর তার বাবার আচরণই তাকে এই অন্যায় জগতে নিয়ে এসেছে। দেখা যায় নিজের রাগ শান্ত হওয়ার পর নেভিলি নিজেই আবার তার ছেলের খোঁজ করতে শুরু করে, এমনকি পুলিশ কর্তাদের অনুনয় বিনয় করতে থাকে তার ছেলেকে একবার দেখার জন্য।
আর এসব শুনে একজন পুলিশ অবশেষে তাকে মুক্ত করে দিলে ওই পুলিশকে মেরে ওখানে ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ডেনিসের কাছে চলে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছাকৃতভাবে তার ছেলেকে মারেনি বা এসব কিছু করতে চায়নি। অন্যদিকে দেখা যায় পুলিশকর্মীরা ইরিককে মারতে শুরু করে জেলের ভেতর মারপিট করার অপরাধে। অন্যদিকে ডেনিস নেভেলিকে কোনো রকম ভালো পরামর্শ না দিয়ে উল্টে তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে, কিন্তু শত চেষ্টা করেও ডেনিস নেভেলিকে আঘাত করতে পারে না। উল্টে নেভেলি ডেনিসকে ওই চাকু দিয়ে হত্যা করে ফেলে আর নিজের ছেলের কাছে এসে দেখে পুলিশকর্মীরা তার ছেলেকে নির্মমভাবে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। আর এটা দেখে সে নিজের ছেলেকে বাঁচাতে গেলে ওই পুলিশকর্মীরা তাকে আটকায় আর তার চোখের সামনে এরিক ছটফট করতে করতে দম আটকে জ্ঞান হারায়। তখন নেভেলি সেখানে থাকা দুজন পুলিশকর্মীকে মেরে আর একজনকে দিয়ে তার ছেলেকে নিচে নামায়, কিন্তু পুলিশকর্মীও ততক্ষণে উপর মহলকে সবকিছু জানিয়ে বিষয়টাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এদিকে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসলে এরিক ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তবে এর পরের দিন সকালে দেখা যায় সবকিছু ঠিক হয়ে গেছে, এরিক একদম স্বাভাবিক রয়েছে। আর এই সময় তাকে একজন পুলিশ বাইরে নিয়ে যেতে আসে। ইরিক বাইরে গিয়ে জানতে পারে তার বাবাকে জেলে বন্দি থাকা অবস্থায় ডেনিসকে হত্যা করার জন্য চরম সাজা দিতে অন্য কোনো কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ইরিকের এ সময় নিজের বাবার জন্য গর্ব হয়, কারণ তার বাবা নিজের ছেলেকে একজন জঘন্য অপরাধী হওয়া থেকে বাঁচিয়েছে। ডেনিসের মতো মুখোশধারী বন্ধুকে মেরে নিজের ছেলেকে একটি সুস্থ জীবন নিয়ে বাঁচতে সাহায্য করেছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি কথা বলতে চাও আমার সাথে, চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। বাই।